আজকে কথা বলবো কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। আর যে প্রশ্নটা নিচ্ছি এটা হলো এইচএসসি ঢাকা বোর্ড 2016-এর কোয়েশ্চেনটা। চলুন শুরু করা যাক। প্রথমে এই নাম্বারে আছে হলো ফিজিক্যাল এক্সারসাইজ কিপস আস হেলথি অ্যান্ড স্ট্রং। মানে ফিজিক্যাল এক্সারসাইজ মানে শারীরিক যে ব্যায়াম, সেটা কিপস আস আমাদেরকে রাখে হেলথি, স্বাস্থ্যবান রাখে, এবং স্ট্রং রাখে, শক্তিশালী রাখে। ইফ ইউ টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজেস, যদি তুমি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ গ্রহণ করো, তারপরে কি হবে সেটা আমাদেরকে বলতে হবে। এখন তারপরে কি হবে? যদি তুমি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ গ্রহণ করো, তুমি তোমার স্বাস্থ্যকে ফিট রাখতে পারো, তুমি সুস্থ থাকতে পারো, তুমি দীর্ঘদিন বেঁচে থাকার একটা প্রয়াস রাখতে পারো, ইত্যাদি নানাবিধ কথা বলা যায়। তো আমরা প্রাসঙ্গিক এটার সাথে মিলে এরকম যে কোনো একটা পূরণ করলেই হবে। তাহলে আমরা এখানে বলতে পারি এরকম, ইফ ইউ টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজেস you will keep fit। মোটামুটি সহজ একটা বললাম যে you will keep fit, তুমি ফিট থাকবে। এখন এটা হলো একটা কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের উপরে আমার ভিডিও আছে, আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখানে দেখতে পারেন। তো এটা হচ্ছে একটা ফার্স্ট কন্ডিশনাল, মানে ইফ প্লাস প্রেজেন্ট, মানে ইফ ইউ টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ। এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে মোটামুটি একটা প্রশ্ন এই কমপ্লিটিং সেন্টেন্সে থাকেই, সবসময় থাকে। কন্ডিশনাল সেন্টেন্স সেটা হতে পারে জড়ো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এই চারটা থেকে যে কোনো একটা থেকে একটা প্রশ্ন সবসময়ই থাকে। তো এখানে আমরা পাচ্ছি ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল হলে কি হয়? ইফ প্লাস প্রেজেন্ট প্লাস এখানে হয় কি উইল, বা এখানে হয় হলো ফিউচার সিম্পল আমরা বলতে পারি। আর আমরা যদি এগুলো নাও বুঝি তাহলে খুব একটা সমস্যা নেই, আমরা যদি অর্থ অনুযায়ী করি তাহলে সেই একই জায়গাতে পৌঁছাতে পারবো। যেমন এখানে বলা হয়েছে যে ইফ ইউ টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, যদি তুমি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ গ্রহণ করো, তাহলে আলটিমেটলি কী আসে? যেটা আসে সেটা লিখলেই হবে যে ইউ উইল কিপ ফিট, তুমি ফিট থাকবে, সে কথা বললেই হলো। আর তাহলে কিভাবে আমরা কোন প্রক্রিয়াতে করছি এগুলো? প্রথমে আমরা পড়ব, অর্থ বোঝার চেষ্টা করব, এরপরে বাংলায় একটা উত্তর সাজাবো, সেটাকে জাস্ট ইংরেজিতে ট্রান্সলেট করে দেব। তাহলে আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্সগুলোটা করা সহজ হবে। আরেকটা কথা, এখানে কিন্তু আমি পুরো বাক্য লিখেছি, কারণ না লিখলে আমি পড়বো কোথা থেকে, সেই জন্য। কিন্তু আপনাদেরকে এই পুরো বাক্য বা যেগুলো থাকবে সব কিছু লিখতে হবে না পরীক্ষার খাতায়। পরীক্ষার খাতায় আপনারা যে বাক্যটা থেকে উত্তরটা করতে হবে সেই বাক্যটা শুধুমাত্র তুলবেন। যেমন এখানে আছে ইফ থেকে, এই বাক্যটা তুললেই হবে ইফ ইউ টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজেস, এখান থেকে আপনারা তুলবেন। তারপরে যে অংশটা আপনি করছেন তার নিচে আন্ডারলাইন করে বুঝবেন যে এটা আমি করেছি। তাহলে শিক্ষকের বুঝতে সুবিধা হবে যে এটা দেয়া ছিল আর এটা আপনার লেখা। অবশ্য নির্দেশনায় বলা আছে, বোর্ডের যে নির্দেশনা সেখানে বলা আছে শুধুমাত্র উত্তরটা লিখলেও ছাত্রছাত্রীদেরকে পুরো নাম্বার দিতে হবে। মানে আপনি যদি শুধু এটুকু লেখেন ইউ উইল কিপ ফিট, যদি আপনি এটুকু লেখেন তাহলে আপনাকে পুরো নাম্বার দিতে হবে। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই শুধুমাত্র নিজের আনসারটুকু না লিখে যেখান থেকে বাক্যটা শুরু হবে এখান থেকে আপনারা শুরু করে যেটুকু আপনি লিখছেন তার নিচে আন্ডারলাইন করবেন। এটা একটা কারণ আছে, কারণ আমরা যখন খাতা দেখি তখন এই আগের অংশটুকু না দেয়া থাকলে আবার প্রশ্নে যেতে হয়, প্রশ্নে কি দেয়া ছিল, তারপরে যে আবার আপনার উত্তরটা মিলাতে হয়। এক্ষেত্রে শিক্ষকের খাতা দেখতে অনেক ঝামেলা হয়, সময় লাগে, শিক্ষক অনেক সময় বিরক্ত হতে পারেন। বিরক্ত হলে হয়তো আপনার এখানে নাম্বারে কোনো হেরফের হবে না, কিন্তু পরবর্তীতে আপনার রিটেন পার্ট, যেখানে আপনাকে ধরা যাক অ্যাপ্লিকেশনে 6ও দেওয়া যায়, 7ও দেওয়া যায়, 8ও দেওয়া যায়, যেখানে কারোই কিছু বলার নাই, সেখানে কিন্তু আপনার নাম্বার ভ্যারি করতে পারে। সুতরাং আপনি সবসময় সহযোগিতার একটা মনোভাব নিয়ে লিখবেন। আর শিক্ষকই সহযোগিতা করছেন আপনাকে, যিনি পড়াচ্ছেন। তো সুতরাং আপনারা এখান থেকে লিখবেন, আমার মনে হয় এটা আপনাদের জন্য বেটার হবে। পরবর্তী অপশনটাতে যাওয়া যাক। বি নাম্বার অপশনটা আমরা পড়ি। এখানে দেয়া আছে দে কেম টু ইউ উইথ আ ভিউ টু, তারা এসেছিল তোমার কাছে বা আপনার কাছে উইথ এ ভিউ টু, অর্থাৎ একটা উদ্দেশ্যে এসেছিল, উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে। তারপরে ওখানে কমা দেয়া আছে, হ্যাঁ, তারপরে আছে বাট ইউ স্কল্ডেড দেম, কিন্তু আপনি বা তুমি তাদেরকে বকা দিয়েছিলে। স্কল্ড মানে বকা দেয়া, উইদাউট এনি রিজন, কিন্তু কোনো কারণ ছাড়াই তুমি তাদেরকে বকা দিয়েছিলে। মানে তারা তোমার কাছে এসেছিল একটা উদ্দেশ্যে, কী উদ্দেশ্যে সেটা বলা নাই,
যে কোনো একটা উদ্দেশ্য আমরা ধরে নিব এখানে। তারপরে বলেছে তুমি তাদেরকে বকা দিয়েছো কোনো কারণ ছাড়া। এখন আমরা এখানে বলতে পারি উইথ এ ভিউ টু, আমরা বলতে পারি মিটিং ইউ, যেটা সবচেয়ে সহজ, মিটিং ইউ। ধরা যাক এরকম বলছি না, এখানে কমাটা হবে আর কি, এই কমাটা তখন এখানে চলে আসবে। পরে বাট যেহেতু ছোট হাতের আছে, মানে বাট এখানে ছোট হাতের দেওয়া হয়েছে কারণ ওখানে কমা ছিল তাই, কারণ ফুল স্টপ থাকলে এটা বড় হাতের হয়ে যেত। পরেবার এখানে বোঝার বিষয় যেটা, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু লিখতে পারি। উইথ এ ভিউ টু কোথায় লিখব, এখানে লিখি উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, আরেকটা হলো গেট ইউজ টু। এগুলো মুখস্থ রাখবেন, এই তিনটা টু কনফিউজিং। আমি তো ইংলিশ ভার্জনে পড়াই, আমার ইংলিশ ভার্জনের স্টুডেন্টদেরকেও দেখি এরকম বিষয় আসলে তারাও কনফিউজড হয়ে যায়, তারাও দেখা যায় ভার্ব ওয়ার্ড ব্যবহার করে। সাধারণত আমরা জানি যে টু থাকলে এরপর কী হয়, ভার্ব ওয়ার্ড হয়, বাট এই তিনটা টু কিন্তু ব্যতিক্রম। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে মূল কথা হচ্ছে এখানে মিটিং, এখানে যে আইএনজি হচ্ছে এটাই হলো আমার বোঝানোর বিষয়, যে এখানে মিটিং ইউ হবে। আমরা অন্য কোনো জিনিসও দিতে পারতাম, যেমন হতে পারতো দে কেম টু ইউ উইথ এ ভিউ টু ডিসকাসিং দ্য ম্যাটার উইথ ইউ, বা ডিসকাসিং দ্য ম্যাটার এটুকু দিলেও হয়। দে কেম টু ইউ, তারা তোমার কাছে এসেছিল, উইথ এ ভিউ টু ডিসকাসিং দ্য ম্যাটার, অথবা ডিসপিউটিং দ্য প্রবলেম, মানে প্রবলেমটা সলভ করার জন্য, ডিসপিউট করার জন্য তারা এসেছিল, অথবা সিম্পলি বলতে পারি সলভিং দ্য প্রবলেম হতে পারে, কোনো সমস্যা নেই। বাট whatever you will say, just keep it in your mind that you have to use ing, verb plus ing, means here we have added ing। এখানে দেখুন মিটিং ইউ বলেছি, ডিসকাসিং বলেছি, ডিসপিউটিং বলেছি, সলভিং বলেছি, অর্থাৎ যাই বলবেন ভার্ব প্লাস আইএনজি বলতে হবে। তাহলে তিনটা জিনিস, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হবে। আশা করি বুঝতে পেরেছেন। চলুন পরেরটাতে যাই। এবারের প্রশ্নটাতে বলছে প্লিজ ওয়েট হিয়ার আনটিল, বোঝে যে অপেক্ষা করো, আনটিল যতক্ষণ না পর্যন্ত, দয়া করে অপেক্ষা করো বা অপেক্ষা করুনও হতে পারে, কারণ আমাদের তো আপনি তুমি দুটোই আছে, ওদের আপনি তুমি নাই, সেক্ষেত্রে অপেক্ষা করুনও হতে পারে। তাহলে ওয়েট হিয়ার আনটিল যতক্ষণ না পর্যন্ত। তারপরে বলেছে আই হ্যাভ আ সিরিয়াস ম্যাটার টু ডিসকাস উইথ ইউ, অর্থাৎ তোমার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ একটা কথা আলোচনা করার আছে। তাহলে এখানে কি হবে, এখানে আমি বলতে পারি আনটিল আই কাম ব্যাক, হতে পারে কি প্লিজ ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক, অর্থাৎ আমি যতক্ষণ না পর্যন্ত ফিরে আসি ততক্ষণ পর্যন্ত তুমি অপেক্ষা করো। এখানে দুটো জিনিস বোঝার আছে, একটা হচ্ছে আনটিল, এটা নিজেই একটা নেগেটিভ শব্দ। আনটিল মানে টিল এটা পজিটিভ, কিন্তু আনটিল এটা নিজেই হচ্ছে একটা নেগেটিভ শব্দ, এরপরে আমরা কোনো নেগেটিভ ক্লজ ব্যবহার করতে পারবো না। যেমন এখানে আমি বলতে পারবো না আই ডোন্ট কাম ব্যাক অথবা আই ডোন্ট কাম, এগুলো আমরা বলতে পারবো না। কেন পারবো না? কারণ আনটিল এটা নিজেই হচ্ছে নেগেটিভ, এরপরে আরেকটা নেগেটিভ ক্লজ বসবে না। যেমন আনলেসের ক্ষেত্রেও বসবে না, আনলেস, আনটিল এগুলোর পরে কোনো নেগেটিভ ক্লজ বসবে না। কিন্তু আপনি টিল এর পরে নেগেটিভ ক্লজও বসাতে পারেন, পজিটিভ ক্লজও বসাতে পারেন, এটা হলো একটা জিনিস। দ্বিতীয় জিনিস হলো এখানে এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে সাধারণত ফিউচার ফর্ম হয় না, কিছু এক্সেপশন ব্যতিক্রম আছে, সেগুলো ভিন্ন কথা। সাধারণত এগুলোর পরে কোনো ফিউচার ফর্ম হয় না। অর্থাৎ আপনি যদি বলেন এখানে আনটিল আই উইল কাম ব্যাক, দেখুন বাংলায় যদি অর্থ করি প্লিজ ওয়েট হিয়ার, দয়া করে অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে আসি বা যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে আসবো, ভবিষ্যৎ মিন করলে আপনি বলতে পারেন আই উইল কাম ব্যাক, কিন্তু হবে না। কেন হবে না? এই সাবঅর্ডিনেটিং কনজাংশন শুধুমাত্র এই আনটিলই না, আনলেস, আনটিল, ওয়েন, তারপরে হলো ইফ, দো, অলদো, আরও অনেক আছে, প্রায় 50টার মতো সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে। এই কনজাংশনগুলোর পরে ফিউচার ফর্ম হয় না। আমি আগেই বলেছি যে মাঝে মাঝে কখনো কখনো আপনারা দেখতে পারেন, কিছু ব্যতিক্রম আছে, বাট সচরাচর না এটা। তাহলে এখানে আপনি বলছেন প্রেজেন্টে, এখানে যদি ফিউচার বলেন আনটিল
আই উইল কাম ব্যাক হবে না, বলতে হবে আনটিল আই কাম ব্যাক। আশা করি এটা বুঝতে পেরেছেন। পরেরটাতে যাই। এবারে ডি নম্বর অপশনটাতে বলছে আই ওয়াজ নট হাংরি অ্যাট অল, আমি মোটেও ক্ষুধার্ত ছিলাম না। ইফ আই হ্যাড বিন হাংরি, যদি আমি ক্ষুধার্ত হতাম তাহলে কি আমি খেতাম বা আমি লাঞ্চ করতাম বা আমি কোনো ফুড খেয়ে নিতাম। পরেরবার এখানে দেখুন, এখানে আছে ইফ, মানে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স আগেও বলেছি যে কন্ডিশনাল সেন্টেন্স থেকে মোটামুটি একটা কোয়েশ্চেন তো আপনি কনফার্ম কমপ্লিটিং সেন্টেন্সে পাবেনই। এমন খুব কম প্রশ্নই আছে যেখানে একটাও প্রশ্ন কমপ্লিটিং থেকে মানে কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসে নাই। তো এখানে দুইটা দেখতে পাচ্ছি, প্রথমে আমরা একটা দেখেছি, আবার এখানে আরেকটা দিয়েছি। তো এটা হচ্ছে থার্ড কন্ডিশনালটা, মানে শেষ কন্ডিশনালটা। তো এখানে আছে হ্যাড আর এখানে আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে এটা হলো পাস্ট পারফেক্টে আছে। তো পাস্ট পারফেক্টে হলে যেটা হয়, পরের অংশটাতে উড হ্যাভ অথবা মাইট হ্যাভ এগুলোর যে কোনো একটা বসাতে হয়। তো প্রথমে আমরা অর্থটা করে নিই। এখানে অর্থ বলেছে ইফ আই হ্যাড বিন হাংরি, যদি আমি হাংরি হতাম তাহলে ধরা যাক আমি বলছি যে আমি খাবার খেয়ে নিতাম, আমি বা লাঞ্চ করে নিতাম, এরকম বলতে পারি। তাহলে আমি এখানে বলতে পারি আই, তারপরে নিয়ম অনুযায়ী আমাকে বলতে হবে উড হ্যাভ, মানে থার্ড কন্ডিশনাল হলে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ যে কোনো একটা বসাতে পারি। তবে যদি সামর্থ্য বুঝায় সেক্ষেত্রে আপনি কুড হ্যাভ বসাতে পারেন, যদি একটু অনিশ্চয়তা বেশি বুঝায় তাহলে মাইট হ্যাভ বসাতে পারেন, আর ইউজুয়ালি আমরা বসাই উড হ্যাভ। তাহলে আই উড হ্যাভ, এরপরে কি ধরা যাক আমি খেয়ে নিতাম, তাহলে আই উড হ্যাভ, খাওয়া ইংলিশ বা লাঞ্চ করা এই অর্থে আমরা বলতে পারি টেকেন, অথবা হ্যাডও বলতে পারি। হ্যাঁ, এই হ্যাড মানে হ্যাভ মানেও খাওয়া, আর হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড এরকম হতে পারে। তাহলে আই উড হ্যাভ টেকেন অথবা হ্যাড, ধরা যাক লাঞ্চ, আমি লাঞ্চ করে নিতাম। আই উড হ্যাভ টেকেন লাঞ্চ, আমি লাঞ্চ করে নিতাম। যদি আমি আরও বাড়াতে চাই তাহলে বলতে পারি ইন টাইম অথবা অন টাইম, এরকম বলা যেতে পারে আমি যথাসময়ে খেয়ে নিতাম। ধরা যাক আমি আর বাড়াতে চাচ্ছি না, আমি এ পর্যন্তই রাখলাম। তাহলে কি বলছি, আই উড হ্যাভ টেকেন লাঞ্চ, তাহলে আমি লাঞ্চ করে নিতাম। তাহলে এখানে নিয়মটা কি, যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে ইফ ক্লজ দিয়ে, মানে এটা হলো থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে কি হয়, আপনাকে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ অর্থ অনুযায়ী যেটা খুশি আপনি বসাতে পারেন, অর্থ অনুযায়ী যেতে হবে আর কি। তো আমি এখানে উড হ্যাভ নিচ্ছি এখানে, এরপরে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। কারণ এই যে দেখুন হ্যাভ আছে, এই হ্যাভের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আরও আছে, যেমন ধরুন হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, টু বি, এগুলো মনে রাখতে পারেন। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গট, টু বি, এই 7টা শব্দ মনে রাখতে পারেন। এগুলোর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমি আবার বলছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গট, টু বি, এগুলো থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে ওইভাবেও ধরতে পারি থার্ড কন্ডিশনালের নিয়ম অনুযায়ী, আবার এভাবেও ধরতে পারি এখানে হ্যাভ আছে, হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তার মানে এখানে হবে টেকেন, অথবা আমরা হ্যাভ মানেও খাওয়া, সুতরাং হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড, সুতরাং এই অর্থে আমরা এখানে হ্যাড ধরতে পারি। তারপরে দিলাম লাঞ্চ, মানে আমি লাঞ্চ করে নিতাম। আশা করি বুঝতে পেরেছেন। পড়তে যাই। এবারে ই নাম্বারটাতে দেখুন, এখানে আছে ট্রিস আর ইসেনশিয়াল। ট্রিস মানে গাছপালা, ইসেনশিয়াল দরকার, ফর আওয়ার এক্সিস্টেন্স মানে আমাদের অস্তিত্বের জন্য গাছপালা দরকার। সো উই শুড প্ল্যান্ট, সুতরাং আমাদের উচিত বপন করা, প্ল্যান্ট মানে বপন করা, আমাদের উচিত বপন করা। কি বপন করা, ধরা যাক আমরা এখানে লিখছি উই শুড প্ল্যান্ট ট্রিস মোর অ্যান্ড মোর, তা আমাদের বেশি বেশি করে গাছপালা বপন করা উচিত। এটা তুলনামূলকভাবে একটু সহজ ছিল। চলুন আমরা পরেরটা দেখি। এবারটা দেখুন F নম্বরে, এখানে আছে হলো দেয়ার গোজ এ প্রভার্ব, একটা প্রবাদ আছে, দেয়ার গোজ এ প্রভার্ব, একটা প্রবাদ আছে দ্যাট, এরপরে কি বলেছে, সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, মানে আমরা সময়ের সদ্ব্যবহার করব। তাহলে প্রবাদটা কি, প্রবাদটা আমাদের সবারই জানা, সেটা হচ্ছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাহলে সেটা আমরা লিখছি, একটু উপরে লিখি, হ্যাঁ ওপাশে জায়গা নেই, আমি একটু উপরে লিখছি, টাইম অ্যান্ড টাইড
ওয়েট ফর নান। এখন এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হলো আমরা কিন্তু এখানে লিখেছি ওয়েট, আমরা এখানে ওয়েটস লিখি নাই। কোনো কোনো বইতে বা কোনো কোনো ভিডিওতে আপনারা পেতে পারেন যে তারা কেউ কেউ ওয়েটস বলে, আবার কেউ কেউ বলে যে দুইটাই রাইট। আসলে তা নয়। এখানে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এখানে ওয়েটস ফর নান হবে না। অর্থাৎ যে যেভাবেই বলুক সেটা হবে না। কেন হবে না? হবে না এই কারণে, যখন দুটো জিনিস মিলে একটা জিনিসকে বোঝানো হয় সেই ক্ষেত্রে আমরা দুটোকে একটা ইউনিট ধরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরি। যেমন ধরুন হর্স অ্যান্ড ক্যারেজ, অর্থাৎ ঘোড়া এবং তার যে ক্যারেজ পিছনে থাকে, এই দুটো মিলে হয় ঘোড়ার গাড়ি। অর্থাৎ আমরা যদি ঘোড়া থেকে এটাকে আলাদা করে ফেলি তাহলে কিন্তু আমরা আর ঘোড়ার গাড়ি বলতে পারছি না, ঘোড়া বলতে হবে, ক্যারেজ বলতে হবে, দুটো মিলে হয় ঘোড়ার গাড়ি। খেয়াল রাখতে হবে। আবার দেখুন আমরা যখন বলি ব্রেড অ্যান্ড বাটার, মানুষ কিন্তু ব্রেড আলাদা করে বাটার আলাদা করে খায় না, অর্থাৎ ব্রেডের সাথেই বাটার লাগিয়ে তারপরে সেটাকে একযোগে খায়, সুতরাং সেটা এক ধরনের খাবার। সুতরাং এইগুলো যখন দুটো মিলে একটাকে বোঝায় তখন সেটা সিঙ্গুলার কাউন্ট হয়। বাট এখানে দেখুন টাইম এবং টাইড, টাইম হচ্ছে সময়, টাইড মানে হচ্ছে স্রোত। এই দুইটা সময় এবং স্রোত, এই দুইটা মিলে একটা কোনো কাজ করছে না। এই দুইটার একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এরা কারোর জন্য অপেক্ষা করে না। সুতরাং এই দুটো মিলে একটা ইউনিট বোঝায় না, সে কারণে এখানে হবে ওয়েট। আর হর্স অ্যান্ড ক্যারেজ যেভাবে করে বললাম, হর্স অ্যান্ড ক্যারেজ দুটো মিলে একটা জিনিসকে বোঝায়, একটা গাড়ি তৈরি হয়। হর্সকে ছেড়ে দেন আলাদা, ঘোড়া হয়ে যাবে, আর ক্যারেজটা সেখানে পড়ে থাকবে। ব্রেড অ্যান্ড বাটার যদি আপনি আলাদা করে ধরেন তাহলে সেটা খাওয়ার উপযুক্ত হবে না। অর্থাৎ ব্রেড এবং বাটার দুটো মিলেই খাওয়ার উপযুক্ততা তৈরি হয়। বাট টাইম অ্যান্ড টাইডের ক্ষেত্রে এরকম না, সুতরাং এটা টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান হবে, ওয়েটস ফর নান হবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার জি নাম্বার অপশনটা দেখি চলুন। এখানে বলছে উই শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার, মানে আমাদের বিশুদ্ধ পানি পান করা উচিত। সিন্স দ্য ওয়াটার অফ দিস বটল ইজ নট পিওর, যেহেতু এই বোতলের পানিটা পিওর না, তাহলে কি আমাদের পান করা উচিত না, এরকম একটা অর্থ দেয়। সিন্স মানে এখানে যেহেতু সিন্স দ্য ওয়াটার অফ দিস বটল ইজ নট পিওর, যেহেতু এই বোতলের পানিটা পিওর না, তাহলে হতে পারে উই শুড নট ড্রিঙ্ক ইট, উই শুড নট ড্রিঙ্ক ইট, আমাদের এটাকে পান করা উচিত না। আমরা আরও অন্যভাবে বলতে পারতাম উই শুড অ্যাভয়েড ড্রিঙ্কিং ইট, এভাবে বলতে পারতাম আমাদের এটাকে পান করা থেকে বিরত থাকা উচিত। তাহলে এগুলো আমরা জাস্ট করছি হলো অর্থ অনুযায়ী। এখানে বলছে যে সিন্স দ্য ওয়াটার অফ দিস বটল ইজ নট পিওর, যেহেতু এই বোতলের পানি পরিষ্কার না, বিশুদ্ধ না বা পিওর না, উই শুড নট ড্রিঙ্ক ইট, আমাদের এটাকে পান করা উচিত না। চলুন আমরা পরেরটা দেখি। এবারে এইচ নাম্বারটাতে বলছে দ্য টু ব্রাদার্স আর নট অন গুড টার্মস, মানে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো নয়, তারা দুজন ভালো সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছে না। yesterday when we went to their house, যখন আমরা তাদের বাড়িতে গিয়েছিলাম, গতকালকে যখন তাদের বাড়িতে গিয়েছিলাম, তারপরে কি হতে পারে যে আমরা দেখলাম তারা ঝগড়া করছে, হতে পারে। তাহলে we found them quarreling, তাহলে এরকম হতে পারে we found them quarreling, আন্ডারলাইন করে দিলাম কারণ এই অংশটুকু আমরা করেছি। অথবা হতে পারে we saw them quarreling, আমরা তাদেরকে দেখলাম ঝগড়া করছে। অথবা কি হতে পারে, এখানে কমা দিয়ে বলতে পারি they were quarreling, তারা ঝগড়া করছিল। yesterday when we went to their house, যখন আমরা তাদের বাড়িতে গিয়েছিলাম, they were quarreling, তারা ঝগড়া করছিল। we found them quarreling, তাদেরকে ঝগড়া করতে দেখলাম। অথবা হতে পারে we saw them quarreling, একই কথাই, ঘুরে ফিরে একই কথাই আসছে, যেটা আপনার কাছে সহজ মনে হয় সেভাবে করে লিখতে পারেন। তাহলে আমরা পরেরটাতে যাই। এবারের অপশনটাতে বলছে এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েস, অর্থাৎ বিভিন্নভাবে এয়ার মানে বাতাস দূষিত হচ্ছে। ইট ইজ হাই টাইম, এটা হলো উপযুক্ত সময় আমাদের এটাকে বন্ধ করার, এই তো। তাহলে এখানে আমরা একটা সাবজেক্ট দিতে পারি ইট ইজ হাই টাইম উই, তারপরে
স্টপড, তারপরে দিতে পারি ইট, অথবা আমরা দিতে পারি এয়ার পলিউশন। ইট দিলেও হবে, এখানে আমরা লিখছি পলিউশন। এখন নিশ্চয়ই আপনাদের একটা প্রশ্ন, এখানে আমরা তো এভাবেও লিখতে পারতাম, উই শুড স্টপ এয়ার পলিউশন, একই তো অর্থ হতো যে ইট ইজ হাই টাইম, এটা হচ্ছে উপযুক্ত সময় আমাদের এটাকে বন্ধ করার, তাহলে উই শুড স্টপ এয়ার পলিউশন। কিন্তু এভাবে লিখলে হবে না। কেন হবে না? এরকম স্ট্রাকচার কিন্তু শুধু ইংরেজিতেই আছে তা কিন্তু না, এরকম বাংলাতেও আছে। যেমন ধরা যাক কেউ একজন বলছে, স্যার ইমন বলছিলাম। এখন ইমন বলছিলাম বলতে কি বোঝাতে চাচ্ছে? বোঝাতে চাচ্ছে ইমন বলছি, অর্থাৎ এটা হওয়ার কথা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু সেই স্ট্রাকচার ব্যবহার করছে পাস্ট কন্টিনিউয়াস, মিনিং কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসেরই। তেমনি এগুলো বিভিন্ন ভাষায় এরকম কিছু ব্যতিক্রমী রুল থাকে, এখানেও তাই। এটা আপনাকে মাথায় রাখতে হবে। ইট ইজ হাই টাইম হলে এরপরে আপনি সাবজেক্ট দিবেন, এরপরে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে ইট ইজ হাই টাইম উই স্টপড ইট, অথবা এখানে বলতে পারেন এয়ার পলিউশন। তবে এখানে আরেকভাবে আপনি করতে পারেন, সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম টু স্টপ ইট। আপনি এভাবেও দিতে পারেন, ইট ইজ হাই টাইম টু স্টপ ইট। যেমন একটা গান আছে, ইটস টাইম টু ডিস্কো। ডিস্কো মানে ডান্স, ইটস টাইম টু ডিস্কো, ইটস টাইম টু ডান্স। তাহলে টু ডান্স মানে টু প্লাস ভার্ব দিয়েও আপনি এই স্ট্রাকচারটাকে ফিল আপ করতে পারেন। তবে আমার মনে হয় যে পরীক্ষাতে লেখার জন্য এটাই আমাদের দেশে বেশি প্রচলিত, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, এটাই হলো বেশি প্রচলিত। এখন এটা আবার দিলে আবার কেউ যদি কেটে দেয়, তার থেকে বরং আপনারা এটাই দিতে পারেন। বাট এটা অ্যাবসলিউটলি রাইট। আপনি এখানে টু স্টপ ইটও বলতে পারেন, ইট ইজ হাই টাইম টু স্টপ ইট। এখানে আর সাবজেক্ট ব্যবহার করছেন না, কিন্তু যদি আপনি সাবজেক্ট ব্যবহার করেন তাহলে ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে, ইট ইজ হাই টাইম উই স্টপড ইট, অথবা এয়ার পলিউশন। আশা করি এটা বুঝতে পেরেছেন। পরেরটাতে যাওয়া যাক। এবারে লাস্ট প্রশ্নটা দেখুন, এখানে আছে দ্য মার্টায়ার্স মানে শহীদরা লেড ডাউন দেয়ার লাইফস ইন 1971, তারা তাদের জীবন দিয়েছিলেন। লেড ডাউন মানে তারা স্যাক্রিফাইস করেছিলেন, মারা গিয়েছিলেন। দেয়ার লাইফস তাদের জীবন, ইন 1971 1971 সালে। দে ডিড ইট তারা এটা করেছিলেন, সো দ্যাট যাতে। এখন যাতে কি? আমাদেরকে একটা বাক্য তৈরি করতে হবে। হতে পারে যাতে তারা তাদের দেশকে লিবারেট করতে পারেন। তাহলে আমরা বলতে পারি সো দ্যাট দে, এখন এটা যেহেতু পাস্ট টেন্স আছে তাই আমরা এখানে বলবো কুড, দে কুড লিবারেট দ্য কান্ট্রি। এখানে দেয়ার দিলেও হতো, বাট দেয়ার দিলে একটু কেমন পরপর মনে হয়। তাহলে দে কুড লিবারেট দ্য কান্ট্রি, যাতে করে তারা দেশটাকে মুক্ত করতে পারেন। আরও বলা যায় যে ফ্রম দ্য অকুপেশন ফোর্সেস, অথবা ফ্রম দ্য পাকিস্তানি অকুপেশন ফোর্সেস। অর্থাৎ যা বলবেন সেটা যদি গ্রামাটিক্যালি কারেক্ট বাক্য হয়, অর্থগতভাবে হয়, তাহলেই সেটা হবে। তো আমরা এখানে দিচ্ছি সো দ্যাট দে কুড। লক্ষ্য রাখার বিষয় যেটা, সেটা হলো সো দ্যাট হলে আগের যে ক্লজটা সেটা যদি প্রেজেন্টে থাকে, আমরা সাধারণত এখানে ক্যান ব্যবহার করি, মেয়েও হতে পারে। আর যদি এখানে পাস্ট হয় তাহলে আমরা এখানে কুড অথবা মাইট ব্যবহার করি, এরপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করি, কারণ ক্যান হোক আর কুড হোক এটা তো মডেল, মডেলের পরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে সো দ্যাট দে কুড, কী বললাম, সো দ্যাট দে কুড লিবারেট দ্য কান্ট্রি, যাতে করে তারা দেশটাকে লিবারেট করতে পারেন, মুক্ত করতে পারেন। তো অনেকগুলো রুল এখানে এসেছে। কিছু রুল আপনারা যদি একটু মাথায় রাখেন, অবশ্য কমপ্লিটিং সেন্টেন্সের উপরে আমার ডিসকাশন আছে, সেটা দেখতে পারেন, আমি লিঙ্ক দিয়ে রাখবো। আর তারপরে এগুলো যদি আপনারা এভাবে করে এক্সারসাইজ করেন, আশা করি আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। তথাপিও কমপ্লিটিং সেন্টেন্স যদি কোনো জটিল কঠিন বাক্য আপনারা পান, সেটা ডিসক্রিপশনে আপনারা কমেন্টে আমাকে দিতে পারেন, আমি সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। অথবা কমপ্লিটিং সেন্টেন্সের উপরে আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে যে ওই বোর্ডটা সলভ করলে ভালো হয়, তাহলে আমি সেটাকে সলভ করার চেষ্টা করব। যাই হোক, পরিশেষে সেই পুরাতন কথা, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। সকলের জন্য শুভেচ্ছা, ভালো থাকুন।